কিছু টার্ম ব্যবহার করি অলরেডি। আমরা সেই ধরনের টার্মিনোলজি গুলো নিয়ে কথা বলেছি, যেমন ইকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইকো ডিজাইন। এখন এই টার্ম গুলো যে ব্যবহার করি সেটার পিছনেও কিন্তু একটা ছোটখাটো হিস্ট্রি আছে, যে আমরা কেন আসলে এই ধরনের টার্মিনোলজি গুলোকে এভাবে রূপক অর্থে ব্যবহার করি, বা ডিরেক্টলি কেন এই ধরনের কোনো টার্ম আমরা ব্যবহার করি না। সেটা নিয়ে আমরা একটু পড়ি। তবে এই চ্যাপ্টারটার জন্য আমরা যেই বইটা ফলো করব সেটা হচ্ছে হ্যান্ডবুক অফ ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি, রবার্ট আয়ারস এর। আর এই বইটাতেই তোমরা মেইনলি এই টপিক গুলো একটু গো থ্রু করবে, বাট তারপর সেগুলোর কিছু জিস্ট অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস আমি এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড রেডি করেছি। বাট আমি মনে করছি যদি একটু ডিটেলে জানতে চাও তাহলে বইটাতে অবশ্যই একটু যেতে হবে। তো প্রথমত ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে আমরা একটা টার্ম ব্যবহার করি যে ইন্ডাস্ট্রিয়াল মেটাবলিজম। এখন মেটাবলিজম মানে আমরা সবাই বায়োলজিতে ক্লাস 9-10-এ বা ইন্টারমিডিয়েটে পড়েছি। মেটাবলিজম মানে হচ্ছে মূলত বিপাক, মানে আমাদের বডিতে যে ধরনের কেমিক্যাল রিয়াকশন গুলো ঘটে সেগুলোকে একসাথে আমরা বলি যে বিপাক ক্রিয়া। সেটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হলো কি, একটা অ্যানাবলিজম আর একটা কি, ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম। ভেরি গুড। তার মানে একটা হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে কি, মানে একটা হচ্ছে ছোট ছোট কণাকে ভেঙে যুক্ত করে বড় কণায় পরিণত করে, আর ক্যাটাবলিজম হচ্ছে বড় কোনো মলিকিউল থাকলে সেটাকে ভেঙে ছোট ছোট মলিকিউলে পরিণত করে। এক্স্যাক্টলি সেম ইস্যু হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেটাবলিজমের ক্ষেত্রে। তো এই ধরনের কিছু মেটাফরিক টার্ম আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে ব্যবহার করি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল মেটাবলিজম বলতে আসলে আমরা কি বুঝি? এটা হচ্ছে এনার্জেটিক অ্যান্ড ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ রিলেশন বিটুইন সোসাইটিস অ্যান্ড দেয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফ্রম এ ম্যাক্রো পার্সপেক্টিভ। মানে আমাদের সোসাইটিতে বা আমাদের সারাউন্ডিং নেচারেও কিন্তু এই ধরনের বেশ এনার্জেটিক এবং ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হয়, যেটা আমরা প্রতিনিয়ত করি। যে প্রোডাক্ট তৈরি করছি, প্রসেস করছি, বা প্রসেসিং করছি, বিভিন্ন ধরনের সার্ভিস আমরা প্রডিউস করছি। এগুলোর জন্য আমাদেরকে কি করতে হয়? কন্টিনিউয়াস ম্যাটেরিয়াল এবং এনার্জির এক্সচেঞ্জ করতে হয়। তাহলে এক কথায় বলতে গেলে আমাদের বডিতে যেই মেটাবলিক রিয়াকশন গুলো ঘটছে বা যে মেটাবলিজম গুলো ঘটছে, নেচার এবং ইন্ডাস্ট্রিতে আমাদের সেই ধরনের সিমিলার কিছু কি আছে, অ্যাক্টিভিটিস আছে। এই জন্য আমরা এই ধরনের মেটাফোর গুলোকে ব্যবহার করে নেচারের সাথে মূলত আমাদের রিলেশনশিপটাকে আরো বেশি কি এনক্লোজ করার চেষ্টা করছি, যার কারণে এই মেটাফোর গুলো ব্যবহার করা। যেমন প্রত্যেকটা বিষয় হয়তো আমাদের সামনে দৃশ্যত না, কিন্তু যে বিষয়গুলো দৃশ্যত, যেগুলো আমাদের সামনে সাদৃশ্য, সেগুলো যদি রিলেট করে আমরা আমাদের সামনে কোনো একটা বিষয়কে উপস্থাপন করি, তাহলে যেটাকে আমরা দেখতে পাচ্ছি না সেটা আমরা কি করতে পারি, আরো বেশি আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হয়, আরো বেশি প্র্যাকটিক্যাল হয়। তো যার কারণে এই ধরনের মেটাফরিক টার্ম গুলো আসলে ব্যবহার করা, এটাই হচ্ছে এই কনসেপ্টের মূল থিম আর কি। তো এখানে যেটা বলেছি যে মেটাবলিজম ইজ দ্য টোটালিটি অফ দ্য বায়োকেমিক্যাল রিয়েকশন ইন এ লিভিং থিং, যেটা আমি প্রথমেই বললাম। একইভাবে আমাদের সোসাইটিতে, আমাদের কালচারে, সবখানেই কিন্তু বিভিন্ন যে ফিলোসফাররা আছেন আগে আগে এই ধরনের কিছু মেটাবলিক টার্মের কথা বলেছেন। সেটা নেচারের সাথে, নেচারের কিংবা নেচারের সাথে মানুষের যে রিলেশনশিপ, মার্কস এবং এঞ্জেলস দুইজন গ্রিক ফিলোসফার, ওনারা এই ধরনের বেশ কিছু মেটাবলিক টার্ম আমাদের থিওরি গুলোতে ব্যবহার করে এসেছেন। এবং আমাদের যে কালচার টু কালচার যে ট্রেডিশন, সেখানেও কিন্তু আমরা এই ধরনের কি দেখি, বিভিন্ন ধরনের মেটাফরিক টার্মিনোলজি ব্যবহার করতে দেখি। তাহলে metabolic requirements of a city can be defined as the materials and commodities needed to sustain the city's inhabitants at home, at work and at play। মানে হচ্ছে আমরা আমাদের ঘরে হোক বাইরে হোক, আলটিমেট যে আউটপুট, সবখানেই আমাদের কিন্তু কি দরকার, এই ধরনের সিম্বায়োসিস গুলো দরকার, বা এই ধরনের রিলেশনশিপ গুলো দরকার। আমরা নিজেরা নিজেরা সবকিছু প্রডিউস করে ফেলতে পারছি না, আলটিমেটলি আমাদেরকে নেচারের কাছে যেতে হচ্ছে। এখন সেটা ইন্ডিভিজুয়াল একটা হোমের ক্ষেত্রেও হতে পারে, একটা সিটির ক্ষেত্রে হতে পারে, একটা এন্টায়ার কান্ট্রির ক্ষেত্রে হতে পারে। সবারই তো এই ধরনের রিকোয়ারমেন্ট আছে। এখন এই মেটাবলিক রিকোয়ারমেন্ট গুলোর জন্য আমার আলটিমেটলি নেচারের কাছে যেতে হচ্ছে এবং একজন আরেকজনের উপর নির্ভর করতে হচ্ছে। সো এই জিনিসটা অলমোস্ট সিমিলার। এবং the cycle is not completed until the waste and residues of daily life have been removed and disposed of with the minimum of nuisance and hazard। নেচারে যেমন সে কি করে না, কোনো লেফট ওভার আসলে রেখে দেয় না, সে আলটিমেটলি সেটাকে কোনো না কোনো ভাবে মিনিমাইজ করছে, রিসাইকেল করছে। এখানেও সেই কথাটা বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল মেটাবলিজম আমরা যদি আসলে আদর্শ একটা মেটাবলিক সিস্টেম চিন্তা করতে চাই, তাহলে নেচার যেভাবে নিজের মধ্যে মিনিমাল ওয়াস্ট রাখে অথবা কোনো ধরনের হ্যাজার্ডাস রেসিডিউয়াল সে রাখছে না, একইভাবে ইন্ডাস্ট্রিয়াল মেটাবলিজমে আমাদের সেই জিনিসটা কি করতে হবে, এনশিওর করতে হবে। এখন
খুব পায়োনিয়ার হিসেবে যাদের কথা চলে আসে, যারা এই ধরনের প্রিন্সিপাল গুলোর কথা অনেক বেশি আলোচনা করেছে এবং নিজেরা ইন প্র্যাকটিস সেটা ফলো করে, তার মধ্যে তিনটা দেশের কথা চলে আসে। তারা হলো বেলজিয়াম, জাপান এবং আমেরিকা। এখন তাদের এক একজনের ক্ষেত্রে কনসেপ্ট গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট। বেলজিয়ামের ক্ষেত্রে যেটা দেখা যায়, এই ইকোসিস্টেমটার নাম তারা দিয়েছে হচ্ছে বেলজিয়াম ইকোসিস্টেম। 1983 সালে এরকম একটা এক্সপার্ট গ্রুপ, বায়োলজিস্ট, কেমিস্ট, ইকোনমিস্ট, এরকম বেশ কিছু এক্সপার্ট মানুষজন মিলে একটা গ্রুপ তৈরি করেছে। তারা একটা কালেকটিভ ওয়ার্ক আলটিমেটলি বেস করে, এবং সেখানে তারা একটা আইডিয়া প্রডিউস করলো যে টু প্রডিউস অ্যান ওভারভিউ অফ দ্য বেলজিয়ান ইকোনমি অন দ্য বেসিস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স, বাট টু এক্সপ্রেস দিস ইন টার্মস অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি ফ্লোস রাদার দেন দ্য ট্রেডিশনাল অ্যাবস্ট্রাক্ট মনিটারি ইউনিটস। তারা বলতে চাচ্ছে আমরা আমাদের ইকোনমিটাকে শুধুমাত্র মনিটারি বেনিফিটের জন্য যে ধরনের ভ্যারিয়েবলস বা প্যারামিটার গুলোকে আসলে কনসিডার করা দরকার, শুধু সেগুলো কনসিডার করে আসলে বসে থাকলে হবে না। আমি যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটাকে সাস্টেইনেবল করতে চাই, তাহলে ম্যাটেরিয়াল আর এনার্জির যে ফ্লোটা, সেই ফ্লো গুলো কতটুকু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে রাদার দেন ট্রেডিশনাল ওয়েতে, সেটাও কিন্তু আমাকে কি করতে হবে, কনসিডার করতে হবে। এবং এটার উপরে তারা খুব নামি দামি একটা বই, যেটার কথা আমরা সবসময় বলে থাকি লিমিটস টু গ্রো, এই বইয়ের যে বেসটা তারাই কিন্তু এটা তারা তৈরি করে দিয়েছিল, এবং সেটা ব্রাসেলসে থেকে তারা একটা পাবলিশার কোম্পানি থেকে পাবলিশ করে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এখন সেখানে মূল প্রিন্সিপালটা কি, তারা বলছে যে কনসিডার দ্য রিলেশন অফ ফ্যাক্টরি with the factories producing the raw materials that it consumes, with the distribution channel it depends on to sell its products, with the consumers who use them. তারা বলছে যে তুমি যদি একটা প্রোডাকশন সিস্টেমকে চিন্তা করো, শুধুমাত্র একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হলো ওটাই কিন্তু তোমার মূল টার্গেট হওয়া উচিত না। একদম শুরু থেকে তুমি যে প্রোডাক্টটা তৈরি করার জন্য র মেটেরিয়াল গুলোকে এক্সট্রাক্ট করে নিলে নেচার থেকে, মাঝখানে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রসেসিং সেখানে হয়েছে, দেন সেখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, সেটা তুমি সেল করেছো, তারপর সেটা তোমার কনজিউমারের কাছে গেছে বা কাস্টমারের কাছে গেছে, তাহলে এটা একটা এন্টায়ার চেইন। এখন তুমি শুধুমাত্র ইকোনমিক ভ্যালুর কথা চিন্তা করে যদি শুধুমাত্র প্রোডাক্টের মধ্যে নিজেকে কনফাইন করে রাখো, সেটা কিন্তু আলটিমেটলি তোমাকে কোনো সাস্টেইনেবল সলিউশন দিবে না। তারা বলতে চাচ্ছে যে এন্টায়ার এই চেইন বা ফ্লোটাকে তোমার কিন্তু কি করতে হবে, কনসিডার করে নিতে হবে, এবং যেখানে ওয়েস্ট একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু, সেটাকেও তুমি আবার ওভারলুক করে চলে গেলে হবে না। এই ওয়েস্টটাকে আবার তোমার সিস্টেমের মধ্যে যদি ইনকর্পোরেট করার সুযোগ থাকে, সেক্ষেত্রে সেটাকেও তোমার কি করতে হবে, কনসিডার করতে হবে। তো সেটাকেই বিবেচনা করে তারা 6টা মেইন স্ট্রিমের উপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কি করেছে, স্টাডি করেছে। সেটা হলো আয়রন, গ্লাস, প্লাস্টিক, লেড, উড অ্যান্ড পেপার আর ফুড প্রোডাক্ট। সেগুলোর উপরে তারা কিছু স্টাডি করার পরে দেখলো তাদের মেইন ফাইন্ডিংটা হচ্ছে ডিসকানেকশন বিটুইন টু স্টেজেস অফ স্ট্রিম। ধরো আয়রন এবং গ্লাস এই দুইটা ফ্যাক্টরির মধ্যে হয়তো সিমিলার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটাকে তারা এই দুইটা ফ্যাক্টরি মিলে সিম্বায়োটিক ওয়েতে ইউটিলাইজ করতে পারতো। কিন্তু তারা দেখা গেছে একটা ওয়ান চেইন ফ্লো, সেখানে কোনো কি নাই, কোলাবোরেশন নাই, কানেকশন নাই, ডিসকানেকশন আছে। তারা বলছে এই কারণে প্রচুর পরিমাণে কি হচ্ছে, আমার এনার্জি ইউটিলাইজ করতে হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ফ্লো এর জন্য, এবং আমার অ্যামাউন্ট অফ ওয়েস্টও কিন্তু কি অনেক বেশি হচ্ছে। যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে যেটা বলি, এবং তারা বলার চেষ্টা করেছে সেই সময় 1960 সালে, যে এই কানেকশনটা যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু আমার ওয়েস্টের পরিমাণ বা রেসিডিউয়ালস এর পরিমাণ আরো অনেক কমে আসবে, এবং এনার্জি ইউটিলাইজেশনও কম্পারেটিভলি অনেক কম করতে হবে। আলটিমেটলি তারা তাদের এই প্রত্যেকটা সেক্টর থেকে যে 6টা থিমের উপরে তারা কাজ করেছে, প্রত্যেকটা থিমে এই কথাগুলোই বলার চেষ্টা করেছে। এবং সেখানে তারা আলটিমেট যে কনক্লুশন দিয়েছে যে কনজাম্পশন রেসিডিউস হুইচ কুড কনস্টিটিউট আর রিসোর্স আর ইনক্রিজিংলি কনসিডার্ড অ্যাজ ওয়েস্ট, দ্য ডিসপোজাল অফ হুইচ ইজ আ প্রবলেম। যেহেতু তাদের প্রত্যেকটা সেক্টর, আয়রন, গ্লাস, প্লাস্টিক, ফুড, সবগুলো আলাদা আলাদা, কারোর সাথে কারো কোনো কানেকশন নাই, যে যার যার মতো কি করছে, প্রোডাকশন করছে। সো দেখা যাচ্ছে তাদের যে রেসিডিউস গুলো হচ্ছে বা ওয়েস্টেজ গুলো হচ্ছে, সেটা একটা কমপ্লিট বার্ডেনে পরিণত হচ্ছে তাদের জন্য, এবং এটা একটা বড় প্রবলেম হিসেবে তারা তাদের স্টাডি থেকে আইডেন্টিফাই করেছে। তার মানে স্কোপটা কি সেখানে তারা ফাইন্ড করলো, স্কোপটা হচ্ছে এখানে আসলে কানেকশন তৈরি করা সম্ভব। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই কিছু ছোট ছোট সাব প্রসেস আছে যেগুলো ইন্ডাস্ট্রির মানে বিটুইন দ্য ইন্ডাস্ট্রি সিমিলার। তাহলে সেই সিমিলার ফ্লো গুলোকে ট্র্যাক করে বা আইডেন্টিফাই করে
যদি কোলাবোরেট করা যেত তাহলে এই বার্ডেন অফ ওয়েস্টেজটা অনেক কমে আসতো, যেটা তারা তাদের স্টাডিতে আলটিমেটলি কনক্লুশন হিসেবে দেখিয়েছে। এবং যার ফলে এগুলোকে ম্যানেজ করার জন্য, যেহেতু এগুলোর মধ্যে কোনো কানেকশন নাই, তাহলে এনার্জি ইউটিলাইজেশন অনেক বেশি হচ্ছে। আলাদা আলাদা ভাবে আমার প্রত্যেকটা প্রসেসকে, প্রত্যেকটা সাব প্রসেসকে ম্যানেজ করতে হচ্ছে। সো অপারেশন অফ দিস ইকোনমিক সিস্টেম রিকোয়ার্স লার্জ এনার্জি এক্সপেন্ডিচার, এটা তাদের স্টাডিতে উঠে এসেছে। এবং তারা কি যেটা বলছে, দ্য স্ট্রাকচার অফ দ্য সার্কুলেশন অফ ম্যাটেরিয়ালস ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম জেনারেটস পলিউশন, এবং আলটিমেটলি এটাই হওয়ার কথা। কারণ তুমি যখন এত বার্ডেন অফ ওয়েস্টেজেস এবং এত ইন্টেন্সিভ ইউটিলাইজেশন অফ এনার্জি, সো আলটিমেটলি সেটা যে পলিউশন জেনারেট করবে, সেটা স্বাভাবিকভাবেই বলা যায়। এবং তার একটা এক্সাম্পল হিসেবে বলেছে যে the present organization of the food chain causes the degradation of surface water. তারা তাদের যে ফুড সেক্টরে স্টাডি করেছে, সেখানে তারা দেখছে যে সেটা সারফেস ওয়াটারের ডিগ্রেডেশনে অনেক বড় একটা রোল প্লে করছে, যেহেতু অন্যান্য ইন্ডাস্ট্রি গুলোর সাথে তাদের কোনো কি নাই, কানেকশন নাই বা কোলাবোরেশন নাই। সো আলটিমেটলি আমার নেচারলি কি হচ্ছে, মোর বার্ডেন যাচ্ছে। এবং সেটার উপরেই তারা ইন্টারেস্টিং কিছু আইডিয়া দিয়েছে যে ওয়েস্টেজ গুলোকে কিভাবে আমরা কি করতে পারি, ইউটিলাইজ করতে পারি অ্যাজ এ রিসোর্স। আলটিমেটলি সেটা যেন আমাদের কি হয়, নেচারে যায় এবং সেটা যেন আমাদের জন্য কাজে লাগে। তো এটা হচ্ছে বেলজিয়াম ইকোসিস্টেমের ভিউ। তাহলে জাপানিজ ভিউটা কি সিমিলার কিনা এটা একটু জানার চেষ্টা করি। জাপানের ক্ষেত্রে তারা যেটা মোর এমফাসিস দিয়েছে সেটা হচ্ছে টেকনোলজির উপরে। সেটাও মোটামুটি সমসাময়িক বেলজিয়াম ইকোসিস্টেম যে স্টাডিটা হচ্ছিল তখনকার সময়কারী ঘটনা। 1960 সালে জাপানের মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি তারা একটা গ্রুপ তৈরি করেছে, সেখানে 50 জন এক্সপার্টকে নেওয়া হয়েছে বিভিন্ন সেক্টর থেকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সিনিয়র সিভিল সার্ভেন্ট, রিপ্রেজেন্টেটিভ অফ কনজিউমার অর্গানাইজেশন, সো এরকম বিভিন্ন ফিল্ড থেকে 50 জন এক্সপার্টকে নেওয়া হয়েছে। তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে আমাদের তো কনজাম্পশন বাড়ছে এবং দিন দিন সেটা আরো বাড়বে, এখন তাহলে কি করা যায়। 1970 সালে এসে তারা কাজ করতে করতে তাদের একটা আইডিয়া বিল্ড আপ করলো যে ইট উড বি আ গুড থিং টু কনসিডার ইকোনমিক অ্যাক্টিভিটি ইন আ ইকোলজিক্যাল কনটেক্সট। তারা বলছে মানে শুধুমাত্র ইকোনমিকে ইকোনমি হিসেবে এখন চিন্তা করলে হবে না, ইকোলজিক্যাল কনটেক্সট থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যদি আমরা এনভায়রনমেন্টের জন্য সাস্টেইনেবল কোনো কিছুর কথা বলতে চাই। তখনই তারা এই টেকনোলজির উপরে এমফাসিস দেওয়া শুরু করলো, যেখানে বেলজিয়াম আসলে রিসোর্স ইউটিলাইজেশন, ওয়েস্টেজেস রিউটিলাইজেশনের ইস্যুতে কথা বলেছে। তারা বলছে যে আমরা প্রোডাক্ট তৈরি করার জন্য টেকনোলজি ব্যবহার করি, তাহলে সেটা যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা করতে পারি, লাইক তারা আসলে টেকনোলজিক্যাল ইউটিলাইজেশন বলতে পার্টিকুলারলি রিনিউয়েবল এনার্জি ইউটিলাইজেশনকে বুঝিয়েছে। এবং এটাও খুব স্বাভাবিক, আমি যখন নন রিনিউয়েবল এনার্জি সোর্স ইউটিলাইজ করব আমার প্রোডাকশনের জন্য, সেটা যে পরিমাণ এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট তৈরি করবে, অন দা কন্ট্রারি আমি যখন রিনিউয়েবল এনার্জি সোর্স ব্যবহার করব, ডেফিনেটলি সেটা আমার অনেক কম ফুটপ্রিন্ট তৈরি করবে। এবং সেই জিনিসটাই তারা কিন্তু এই 1970-75-এর সমসাময়িক এই যুগে তারা তখন আইডেন্টিফাই করে ফেলেছে। তার মানে ওরা কতটুকু অ্যাডভান্স চিন্তাধারার দিক থেকে চিন্তা করে দেখো, যদিও তারা কি একটা বিশ্বযুদ্ধ মোকাবেলা করে উঠে এসেছে এরকম একটা দেশ, বাট রিসোর্সকে তারা কিভাবে কাজে লাগিয়েছে সেটার ফল আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আমরা যখন যুদ্ধ বিধ্বস্ত, তখন জাপান এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিক্যাল কনসেপ্ট নিয়ে চিন্তা করছে। এবং সবচাইতে বেশি সিরিয়াসলি কিন্তু এই কনসেপ্টটাকে নিয়েছে পৃথিবীর মধ্যে যে দেশ, সেটা হলো লার্জ স্কেল প্র্যাকটিস করছে জাপান। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমেরিকান ভিউটা কি। তারা আবার মাল্টিপল যে মেটাবলিক কনসেপ্ট গুলো বা মেটাফরিক কনসেপ্ট গুলো আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে ব্যবহার করি, পায়োনিয়ার হিসেবে কিন্তু তারাই এটা নিয়ে এসেছে। যেমন আমরা জানি তোমাদের নজরুল স্যার এখন যে ইউনিভার্সিটিতে পড়ছেন, ইয়েল ইউনিভার্সিটি ইউএসএ, সেখানকার একজন প্রফেসর নাম থমাস গ্রেডেল, ওনার কথা আমি আগেও তোমাদেরকে বলেছি। উনি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি কনসেপ্টে ইউএসএ তে পায়োনিয়ার হিসেবে ওনাকে বলা হয়ে থাকে। এবং ওনার বই কিন্তু আমরা পড়ি, হ্যান্ডবুক অফ ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি, এই এই একটা বই ওনার লেখা, থমাস গ্রেডেলের, এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি হয়তোবা। তো ওনার সাথে ওখানকারই একজন ডক্টরাল স্টুডেন্ট, ব্র্যাডেন অ্যালেনবাই নামে একজন স্টুডেন্ট, সে কাজ করেছিল। এবং ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি যে ফার্স্ট টেক্সট বুক, সেটা তারা এই দুইজন মিলে পাবলিশ করেছে 1995 সালে। সেখানে তারা এই ধরনের কিছু মেটাফরিক টার্ম ব্যবহার করার চেষ্টা করেছে, ইকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইকো ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক, রিসোর্স প্রোডাক্টিভিটি, ট্রান্সম্যাটেরিয়ালাইজেশন, ডিম্যাটেরিয়ালাইজেশন, ডিকার্বনাইজেশন।
মানে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিকে আমরা কত ভাবে দেখতে পারি, যেখানে আমরা একটা খুব কাজ করতে পারি যে রিসোর্সকে বেস্ট ইউজ করা। আরেকটা হতে পারে আমার যে রেসিডিউয়াল বা ওয়েস্টেজ গুলো তৈরি হচ্ছে সেটা আবার সার্কেলের মধ্যে পুনরায় ব্যবহার করা। আর এটার মাধ্যমে যেটা হতে পারে যে আমার ইম্প্যাক্ট ডিকাপলিং একটা শব্দ আমরা ব্যবহার করি, যে এই ধরনের সিস্টেম ব্যবহার করার কারণে আমার যে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হওয়ার কথা ছিল সেটা কতটুকু আমি রিডাকশন করতে পারছি, এটাকে বলি ইম্প্যাক্ট ডিকাপলিং। আরেকটা হতে পারে আমি যে বারবার রিসোর্স রিইউটিলাইজেশনের কথা বলছি, সেটার মাধ্যমে আমার রিসোর্স ডিকাপলিং হয়। মানে হয়তো আগে আমার একটা কলম তৈরি করার জন্য 10 টন র মেটেরিয়াল আমি হয়তো ব্যবহার করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি রিসোর্স ডিকাপলিং এর কনসেপ্ট থেকে এখন বারবার একই ধরনের প্রোডাক্ট আর সার্কেলের মধ্যে রিসার্কুলেট করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার রিসোর্স ডিকাপলিং করছে। আগে যে পরিমাণ রিসোর্স ব্যবহার করতে হতো এখন সেই পরিমাণ রিসোর্স ব্যবহার আমার করতে হচ্ছে না, তার মানে ইম্প্যাক্ট আরো অনেক কমে আসছে। একইভাবে ডিকার্বনাইজেশন একটা ইস্যু তারা বলে থাকে, যে যে পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট হওয়ার কথা এইসব কনসেপ্টের কারণে বা এইসব প্র্যাকটিসের কারণে আমার কার্বন ফুটপ্রিন্টটা কমে আসছে। আর একটা হচ্ছে রিম্যাটেরিয়ালাইজেশন, যে বারবার ম্যাটেরিয়ালকে আমার সিস্টেমের মধ্যে আমি চক্রাকারে ব্যবহার করবো, যেটা সার্কুলার ইকোনমির মূল কনসেপ্ট বা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি, যে সাইক্লিক্যাল সিস্টেমকে আমরা বলি সেই সিস্টেমটাকেই সেটা কি করে সাপোর্ট করে। আর ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে আমরা জানি, আমরা যদি একটু আর্টিকেল গুলো নিয়ে পড়াশোনা করি সেক্ষেত্রে দেখা যায় জার্নাল অফ ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি যে পাবলিশার, সেই জার্নাল অফ ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিও কিন্তু ইয়েল ইউনিভার্সিটিরই কি করা প্রথম, তারা এটা কি করেছে ওন করেছে, এবং এটা থেকেই বিভিন্ন ধরনের যে রিনোন বা রেপুটেড আর্টিকেল গুলো পাবলিশ হয় ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে। মোস্ট অফ দা আর্টিকেলস কাম ফ্রম জার্নাল অফ ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি। আর ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে আরো একটা কনসেপ্ট আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ক্লিনার প্রোডাকশন। এই ক্ষেত্রে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই যে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি কি জিনিস আর ক্লিনার প্রোডাকশন কি জিনিস। মোর অর লেস আমরা যদি একটু ম্যাক্রো পার্সপেক্টিভ থেকে চিন্তা করি দুটো আসলে সেম, তবে একটা ক্ষুদ্র পার্থক্য আছে। ক্লিনার প্রোডাকশনও বলছে যে আমার প্রোডাকশন সিস্টেমটা কি হতে হবে, রিসোর্স এফিশিয়েন্ট হতে হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। তবে সেখানে তারা যেটা বলে ইন্ডিভিজুয়াল একটা ফার্মের মধ্যেই যাবতীয় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস গুলো প্র্যাকটিস করার কথা বলে। আর ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে তারা বলছে যে ইন্ডিভিজুয়াল একটা ফার্ম বা এন্টিটি কেন শুধুমাত্র রিসোর্স কে রিসার্কুলেট করবে বা এনার্জি এফিশিয়েন্ট টেকনোলজি ব্যবহার করবে। আমরা যদি আমাদের পাশাপাশি যে ফার্ম গুলো আছে অথবা বিটুইন ফার্ম অ্যামাং দা ফার্মস আমরা এই ধরনের রিলেশনশিপ গুলোতে বিল্ড আপ করতে পারি, শুধুমাত্র নিজেরা নিজেরা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি কেন সেটা নিয়ে বসে থাকবে। সো আমি যখন বলবো যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি আমরা রিলেশনশিপ বিল্ড আপ করছি, তখন সেটাকে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজির কনসেপ্টটাকে তারা মোর সাপোর্ট করে। আর ক্লিনার প্রোডাকশনে তারা বলে যে উইদিন ফার্ম মানে একটা সিঙ্গেল এন্টিটিতে এই ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিস গুলো যখন আমরা প্র্যাকটিস করে থাকি তখন সেটাকে তারা বলছে ক্লিনার প্রোডাকশন। তবে সবগুলোরই মূল উদ্দেশ্য হচ্ছে আসলে কি, আমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন সিস্টেমকে চালু রাখা, যেখানে আমি আমার এন্টায়ার লাইফ সাইকেল অফ দ্য প্রোডাক্টকে কি করবো বিবেচনা করবো। সেটা একেবারে র মেটেরিয়াল এক্সট্রাকশন থেকে শুরু করে একেবারে ডিসপোজাল পর্যন্ত অথবা এন্ড অফ লাইফ পর্যন্ত সেটা যতটুকু পর্যন্ত যায়। সো ক্লিনার প্রোডাকশনে আগে এই কনসেপ্টটাকে বলা হতো ক্লিন প্রোডাকশন, তবে পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে ক্লিনার প্রোডাকশন দেওয়া হয়েছে। একটা সময় এই টার্মিনোলজি গুলো নিয়ে অনেক ডিবেট ছিল, কিন্তু ধীরে ধীরে এই ডিবেট গুলো থেকে বের হয়ে এসে এখন এগুলোকে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। এই ক্লিন প্রোডাকশন বা ক্লিনার প্রোডাকশনের মধ্যে তারা বেশ কিছু স্টেপের কথা বলেছে, যেমন কনজিউম consciously and consume less, conserve resource and use only renewables, establish community decision making, require public access to information, ensure worker protection, convert to chemical free food and textile, mandate clean production audits, eliminate toxic emissions and discharges, stop toxic waste disposal। মোট কথা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে আমরা যেই আসপেক্ট গুলোর কথা বলে থাকি প্রত্যেকটা আসপেক্ট কিন্তু ক্লিনার প্রোডাকশনের ক্ষেত্রেও সেম। শুধুমাত্র ক্লিনার প্রোডাকশন হয়তো একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিতে বা এন্টিটির ক্ষেত্রে তারা এই প্র্যাকটিস গুলোর কথা বলে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি বলছে যে অ্যাজ এ ইন্ডাস্ট্রি একটা সিঙ্গেল ফার্ম না, আমার যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবার মধ্যেই কোলাবোরেটিভ ওয়েতে এই প্র্যাকটিস গুলো নিয়ে আসার কথা ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে বলা হয়। এটা হচ্ছে মূল পার্থক্য।
তবে একেবারে যদি ব্রডার টার্মে চিন্তা করি তাহলে দুটো কনসেপ্টের মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নেই। ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিও বলছে যে ক্লিনার প্রোডাকশনের দিকেই যাও, এবং ক্লিনার প্রোডাকশনও বলছে যে প্রতিটা ফ্যাক্টরি উচিত ক্লিন প্রোডাকশনের দিকে যাওয়া। এবং গ্রিন পিস নামে একটা অর্গানাইজেশন, ওরাই কিন্তু এই স্টেপ গুলোর কথা তাদের একটা স্টাডিতে কি করেছে, মেনশন করেছে। এগুলোই আমি ছোট ছোট করে তোমাদের স্লাইড গুলোতে আসলে বলার চেষ্টা করেছি, এত ডিটেল বোঝানোর কিছু নাই, জাস্ট একটু রাফলি পড়ে যাবে। আর যে মেটাফোর গুলোর কথা বললাম, মেটাফোর আসলে মূলত আমরা বিভিন্ন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পড়াশোনা করে থাকি, তোমরা প্রত্যেকেই দেখবে যে সেখানে সিম্বলাইজ করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো মেইনলি মেটাফোরিক কনসেপ্ট গুলো কিন্তু এখান থেকে উঠে এসেছে। কোর্স সায়েন্সে কিন্তু আমরা মেটাফোরের ব্যবহার করছি অনেক পরে, কিন্তু বিভিন্ন যে ধর্মের যে চর্চা, সেখানে তোমরা দেখবে হিন্দু ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, মুসলিম ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, সবখানে কিন্তু এ ধরনের মেটাফোর ব্যবহার করার কি আছে, প্র্যাকটিস আছে। এবং বিভিন্ন যে দার্শনিকরা আছেন, যেমন অ্যারিস্টটলের কথা না বললেই নয়, ওনারাও কিন্তু এই মেটাফোর গুলো অনেক বেশি ব্যবহার করেছেন। আর সায়েন্সের দিকে যদি আমরা আসি, তাহলে আমরা প্রত্যেকেই বেনজিন চক্র করেছি, যে কেকুলের বেনজিন চক্র, সেটা কিন্তু ফরম্যাটটা কিরকম, একটা সাপের মতো। সো এই ধরনের জিনিসটা ব্যবহার করি, যেমন বেনজিন। সাধারণ মানুষ তো আর বেনজিন হাতে নিয়ে নিয়ে ঘুরে না, বা আমাদেরও তো এটা এমন অ্যাভেলেবেল না যে আমরা ল্যাবে গেলেই বেনজিন দেখতে পাই। কিন্তু একজন স্টুডেন্টকে, সায়েন্সের স্টুডেন্টকে আমি যখন পড়াচ্ছি বা আমরা যখন পড়ছি ক্লাস 9-এ ক্লাস 10-এ, কেকুলের বেনজিন চক্রে বেনজিনকে বলা হয়েছে দেখতে সাপের মতো, তাহলে আমার চোখে বেনজিনের একটা স্ট্রাকচার আসছে। তাহলে যেখানে একদম আউট অফ নোওয়্যার যদি আমি বলতাম যে বেনজিন বেনজিনের মতো, তাহলে আমি চিন্তা করতে পারতাম না যে আসলে বেনজিন দেখতে কিরকম। কিন্তু যখনই কেউ একজন আমাকে বললো যে হ্যাঁ বেনজিনটা দেখতে সাপের মতো, তাহলে আমার কাছে কি হলো, মানে একজন অন্ধকে যেভাবে আমরা একটা হাতি কিরকম সেটা ডিসক্রাইব করি, আমরা গল্পে পড়েছি ছোটবেলায়, সরি, একইভাবে আমাদের কাছে বেনজিনটা হচ্ছে সম্পূর্ণ মানে অন্ধের মতোই অবস্থা, আমরা জানি না বেনজিন দেখতে কিরকম। কিন্তু যখনই আমাকে বলা হলো যে কেকুল সাহেব বলেছেন যে এটা আসলে দেখতে সাপের মতো, তাহলে তিনি যেহেতু এটাকে সাপের একটা আদলে চিন্তা ভাবনা করতে পেরেছেন, তো আমিও এটার এখন লাইক একটা শেপ আমার সামনে চলে আসছে, তাহলে সেটা বোঝাটা আমার জন্য আরো বেশি সহজ। সো এই জন্যই আসলে এই ধরনের মেটাফোর গুলো আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে এই ধরনের কি মেটাফোর ব্যবহার করা হয়, যেমন আমরা যে বলি ইকো ডিজাইন, বা এই ধরনের যে ইকো, প্রতিটা শব্দের আগে আমরা ইকো লাগিয়ে দিই, ইকো ইফিসিয়েন্সি, ইকো ইন্ডাস্ট্রি। তার মানে ইকো কনসেপ্টটার অর্থই আমাদের কাছে দাঁড়িয়ে গেছে যে ইজ গুড, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তো ওই ট্যাগটা যখন আমার মাথায় আসে, যখনই আমরা কোনো কিছুর সামনে ইকো দেখি, তখন আমার মনে হয় যে এটা মনে হয় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আদৌ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কি না সেটা পরে আমরা জাজমেন্টের দিকে যাচ্ছি, কিন্তু শুরুতেই যখন ইকো টার্মটা দেখে আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে ইটস গুড। একইভাবে তোমরা এনভায়রনমেন্টাল এথিক্স যে কোর্সটা পড়েছো, সেখানে দেখেছো এই ধরনের মেটাফোর আমরা ব্যবহার করেছি, যেমন গায়াসেন্টিজম তোমরা পড়েছো, যেখানে মাদার নেচারের সাথে তুলনা করা হয়। তাহলে আমার সামনে আমি যখন নেচারকে বুঝছি মায়ের মতো, আমরা প্রত্যেকেই জানি মায়ের রূপটা আমাদের কাছে কেমন। তো যখন কোনো কিছুকে মায়ের সাথে তুলনা করা হচ্ছে, তখন আমি বুঝতে পারছি যে ও, এটা খুবই অমায়িক কোনো একটা বিষয় কিছু হবে। যেহেতু আমি বুঝতে পারছি না আসলে গায়াসেন্ট্রিজম বলতে কি বোঝানো হচ্ছে, কিন্তু যখনই আমি বলছি যে এখানে বলা হচ্ছে মাদার নেচার, তাহলে নেচারকে তোমার সেভাবেই চিন্তা করতে হবে। সো পুরো ল্যান্ডমার্ককে আমি মায়ের মতো চিন্তা করছি, তো আমার কানেক্টিভিটি বাড়ছে। একইভাবে আমার নেচারকে ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিতে আমি যখন বলছি যে ইকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, প্রথমেই ইন্ডাস্ট্রি বললে আমার মধ্যে একটা নেগেটিভ চিন্তা তৈরি হচ্ছে যে ইন্ডাস্ট্রি সবসময় পলিউশন করবে, ইটস ন্যাচারাল। কিন্তু যখনই আমি বলছি যে না, এটা ইকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পার্ক বলাতে প্রথমে একটু ধাক্কা খেলাম, তারপর যখন বলা হলো ইকো, তার মানে মনে হচ্ছে যে না, ভালো কিছু সম্ভবত আছে। সো প্রথমেই যে আমার নেগেটিভ মাইন্ডসেট, সেটা থেকে কিন্তু আমি বের হয়ে আসছি। তো এই ধরনের মেটাফোর গুলো আসলে ব্যবহার করার কি আছে, কিছু বেনিফিটও আছে। এগুলোই আসলে এই চ্যাপ্টারে বোঝানো হয়েছে। আর এর বাইরে আমি যে টার্মিনোলজি গুলোর কথা বললাম, যেমন ডিম্যাটেরিয়ালাইজেশন, ম্যাটেরিয়াল ইউজের পরিমাণটা কমানো, রিম্যাটেরিয়ালাইজেশন, আমার ম্যাটেরিয়াল গুলোকে যদি সিস্টেমের মধ্যে বারবার ব্যবহার করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমি রিম্যাটেরিয়ালাইজ করব। দেন রিসোর্স ডিকাপলিং, তাহলে আমি যেহেতু রিসোর্সকে ইউটিলাইজেশনটা কমাচ্ছি আগের চেয়ে, কিন্তু আউটপুট পাচ্ছি সেম, তাহলে আমার কি হচ্ছে, রিসোর্স ডিকাপলিং হচ্ছে, রিসোর্স ইউটিলাইজেশনের ইম্প্যাক্টটা কমছে। আবার ইম্প্যাক্ট ডিকাপলিং হলো এই যে ইম্প্যাক্টটা আমি রিডিউস করছি, সেটা হচ্ছে আমার ইম্প্যাক্ট ডিকাপলিং। ওখানে হচ্ছে আমার রিসোর্স ইউটিলাইজেশনের পরিমাণ কমছে, সেটা রিসোর্স ডিকাপলিং।
ইম্প্যাক্ট ডিকাপলিং হলো আমার ইম্প্যাক্টটা, নেগেটিভ ইম্প্যাক্টটা কমছে, সেটা হলো আমার ইম্প্যাক্ট ডিকাপলিং। আর দুইটা টার্ম আমরা ব্যবহার করি, ডিজাইন, লাইফ সাইকেল ডিজাইন, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আলটিমেট গোল দুইটারই ক্ষেত্রেই পরিবেশকে কি করা, ভালো রাখা, সেটা ঠিক আছে। কিন্তু পার্থক্য হচ্ছে কোথায়? ডিজাইন ফর এনভায়রনমেন্ট বলছে যে আলটিমেটলি তোমার প্রোডাকশন সিস্টেমটা যেন পরিবেশের জন্য ভালো হয়। সে আর কোনো প্রিসাইজ কি বলবো অপিনিয়ন বা সাজেশন তোমাকে দেয় না। কিন্তু লাইফ সাইকেল ডিজাইন বলছে তোমার প্রোডাক্টটা তো অবশ্যই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, তবে তার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে এন্টায়ার লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলটা ডিজাইনের মধ্যে তোমার কি করতে হবে, মোর কনসার্ন হতে হবে যে প্রতিটা স্টেপ কি পরিমাণ ফুটপ্রিন্ট তৈরি করছে সেখানে তোমার ক্যালকুলেশন রাখতে হবে, যেটা আলটিমেটলি একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি হয়ে পরিবেশের জন্য যেন সেটা ভালো হয়। আর ডিজাইন ফর এনভায়রনমেন্ট এত কথা বলে না যে জন্ম থেকে মৃত্যু কি হচ্ছে না হচ্ছে এত কিছু আমার দেখার বিষয়বস্তু না। আমার বিষয়বস্তু হচ্ছে তুমি তোমার প্রোডাক্টটা এমন ভাবে ডিজাইন করবে যেন আলটিমেটলি সেটা পরিবেশের জন্য ভালো হয়। কিন্তু লাইফ সাইকেল ডিজাইন বলছে যে তোমার প্রোডাক্টটা তো পরিবেশের জন্য ভালো হতে হবেই হবে। মেইন আহ রোডে। কারো মাইক্রোফোন বোধহয় মিউট আছে, একটু মিউট করে দাও। আচ্ছা, লাইফ সাইকেল ডিজাইন বলছে যে তোমার প্রোডাক্টটা তখনই আসলে পরিবেশের জন্য ভালো হবে বা পরিবেশ বান্ধব হবে যখন তুমি একেবারেই প্রোডাক্টটা তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপে তার যে এন্টায়ার লাইফ সাইকেল সেখানে তুমি কি করবে, মাথা দিবে। তো মাথা দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা এবার তোমার করণীয়, এবং সেটার ফলে তুমি আলটিমেট একটা ভালো প্রোডাক্ট পাবে যেটা এনভায়রনমেন্টের জন্য গুড। আর ডিজাইন ফর এনভায়রনমেন্ট হচ্ছে যে আলটিমেটলি তোমার পরিবেশের জন্য ভালো হয় এই ধরনের ডিজাইন করেই তুমি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ম্যাটেরিয়াল বা কোনো একটা সিস্টেম বা সার্ভিস তুমি লঞ্চ করতে পারো। তো এগুলোই হচ্ছে ইনজেস্ট। তবে একটু ডিটেল অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, এবং সেটার জন্য আমাদের আয়ার সাহেবের হ্যান্ডবুক অফ ইন্ডাস্ট্রিয়াল ইকোলজি বইটা পড়া ছাড়া অন্য কোনো উপায় নাই। তো আপাতত চ্যাপ্টার 3 এর এখানেই সমাপ্তি। আমি বলবো না এই চ্যাপ্টারটা সারাদিন ধরে বসে বসে পড়ো, বা যে কনসেপ্ট গুলো পড়ালা সেই কনসেপ্ট গুলো একটু কি করতে হবে, ক্লিয়ার করে নিতে হবে থ্রু রিডিং দিস বুক। এবার আমি চলে যাব আমাদের ম্যাটেরিয়াল ফ্লো অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা, সেটাতে। দ্যাট ইজ চ্যাপ্টার 7 সম্ভবত। আচ্ছা।